অপোজিশন লিডার সরকার বানানোর জন্য ঝামেলা হয় আমি জানি, অপোজিশন লিডার বানানোর জন্য এরকম ঝামেলা ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম হচ্ছে। দল আছে, দল তো নেই। বিষয়টা যে কে লিডার অফ অপোজিশন হবে সেটা অ্যাসেম্বলিতে যারা ইলেক্টেড হয়েছে তাদের মধ্যে থেকে হবে, তারা ঠিক করবে। দেখুন, কোর্টে যে কেউ যেতে পারে, তাতে তো আমার কিছু বলার নেই। কিন্তু বিষয়টা আপনি এটা প্রথমেই বললেন, দল হাইজ্যাক হয়ে যাচ্ছে। প্রথমত বলি আপনাকে, দল হাইজ্যাক হয় না। তৃণমূল কংগ্রেস কোনোদিনই কোনো রাজনৈতিক দল ছিল না। এটা ছিল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এবার কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর চেঞ্জ হয়েছে, যার যখন পাওয়ার সেটাই হয়েছে। এবার টেকনিক্যালি উনি বলছেন ওনার পার্টি হাইজ্যাক করে নিয়েছে, সেটা কি বলা যায় বলুন? উনি ওনার পার্টি ধরে রাখতে পারবেন না, এটা তো উনি নয়, সারা পশ্চিমবাংলার মানুষ জানে, অতি বড় তৃণমূল ভক্তও জানে ও পার্টিটা থাকবে না। যারা যারা আজকে নিজেদের বলছে আমরা ভালো তৃণমূল, আমরা নব্য তৃণমূল, সব কজনই হলো দুর্নীতিগ্রস্ত। চন্দ্রনাথ সিং বলুন, কি আপনি ঋতব্রত বলুন, বা যারা যারা বলছে সবাই, সাবিনা ইয়াসমিন, এদের সবার নামেই অভিযোগ আছে। দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে একটা জিনিসের জন্যই সারা ভারতবাসী তাকে মনে রাখবে, সেটা হলো যে উনি একমাত্র যিনি দুটো রাজনৈতিক দল থেকে বহিষ্কৃত হয়েছে। যে এই নদী ভারতবর্ষে কারো কোনো রাজনীতিবিদের আছে বলে আমার মনে হয়। যদি সঠিকভাবে, আবারও শব্দটা আমি প্রয়োগ করলাম, সঠিকভাবে তদন্ত হয় তাহলে এই মামলা থেকে ভাইপো বেরোতে পারবে না। তাই অনেক ডাকাডাকি হয়েছে, প্রমাণ একদম জল আছে যে নিয়োগ দুর্নীতি, বালি দুর্নীতি, কয়লা দুর্নীতির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত। আর যদি সত্যি যুক্ত থাকে, ওনারা যদি মনে করে ডেকে ডেকে কিছু লাভ হবে না, জেলে পুরুন, টাকাগুলো উদ্ধার করুন। একটা তদন্তকারী সংস্থা তদন্ত করছে, যাই করুক, আর জেলে ধরে নিয়ে যাক, যাই জায়গা, আপনি লড়াই করুন। জেলে চলে গেল মানেই তো কিছু হয়ে গেল, আপনি লড়ে বেরোন। কখন এই পথটাকে অবলম্বন করুন যে নিজে জানে যে সে চোর, তবে প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন উনি বোম বাঁধেন, তো তার বাড়িতে এখনো অব্দি এনআই নিয়ে যায়নি কেন? যাওয়াটাই তো উচিত বলে আমি মনে করি। যে শওকত মোল্লার ব্যবসা কি, সত্যি কি উনি মাছ চুরির সঙ্গে যুক্ত কিনা, আর যদি কিসের ব্যবসায় যেরকম প্রাসাদ তৈরি করেছে, এবং এই নিয়ে তদন্ত হওয়া উচিত। কারণ এটা অন রেকর্ড, কারণ তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন ওনার কাজ হচ্ছে বোম বাঁধা। বলার পরেও তাকেও তো আরেকবার টিকিট দেওয়া হয়েছে, কারণ ওনার দলটাতে সবাই শওকত মোল্লা। কেউ সামনাসামনি শওকত মোল্লা, কেউ পেছনে পেছনে শওকত। পশ্চিম বাংলাতে আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু তৃণমূল টেকনিক্যালি 80টা সিট পেয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই 80টা সিটে বিধায়ক যারা জিতেছেন এরা কোনো বিরোধী না। পশ্চিমবাংলায় এই যে 80 জন বিধায়ক তৃণমূলের জিতেছে, এরা কোনো বিধায়কই না, মানে এরা কোনো বিরোধী না। বিধায়ক, টেকনিক্যালি বিধায়ক, এরা কোনো বিরোধী নয়, এটা আমি মনে করি। দল নেই, এখন খাতায় কলমে আছে সেটা আলাদা কথা, কিন্তু নেই। বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে অনেক বিরোধী আছে। সবসময় যে বিধানসভার ভেতরে বিরোধিতা করতে হবে এরকম তো কোনো বিষয় নয়, কারণ যারা সরকারে আছে তাদের সিট সংখ্যা এত, বিধানসভার ভেতরে বিরোধিতা করলো কি না করলো তাতে কিছু যায় আসে না। 200-র ওপরে সিট পেয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় এসেছে, তাই বিধানসভার ভেতরে কে গেল বিরোধিতা করতে আর কে গেল না বিরোধিতা করতে তাতে কি যায় আসে। আর যারা যারা বিরোধী তাদেরকে বিরোধী কেউ মনেই করে না, যারা যারা বিরোধী হয়েছে তাদেরকে বিরোধী বলে কেউ মনে করে না। যদি টেকনিক্যালি মনে করতে হয় বিরোধী, তাহলে দুজন ব্যক্তি বিধানসভার ফ্লোরে, দুজন ব্যক্তি হলো বিরোধী, একজন হচ্ছে হলেন নওশাদ সিদ্দিকী, আরেকজন হচ্ছে হলেন মুস্তাফিজুর রহমান। এই দুজন বাদ দিয়ে পশ্চিম বাংলায় কোনো বিধানসভার ভেতরে কোনো বিরোধী নেই আমার মত। এবার টেকনিক্যালি উনি বলছেন ওনার পার্টি হাইজ্যাক করে নিয়েছে, সেটা কি বলা যায় বলুন? উনি ওনার পার্টি ধরে রাখতে পারবেন না, এটা তো উনি নয়, সারা পশ্চিমবাংলার মানুষ জানে, অতি বড় তৃণমূল ভক্তও জানে ও পার্টিটা থাকবে না। সেখানে আমি কি বলবো? দেখুন, বিরোধী দলনেতা কি প্রসিডিওরে হবে এই বিষয়ে সংবিধানে কিছু বলা নেই, আইনত।
প্র্যাকটিস গুলো দেখতে হবে। সাধারণত যে বিরোধী দলের পার্টি হয় তাদেরকে রেকমেন্ড করা হয় সাধারণত, কিন্তু এরকম ক্রাইসিসও তো দেখা যায়নি যে বিরোধী দলের যারা বিধায়ক সেই বিধায়করা দলের যিনি নমিনেটেড বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তার বিরোধী হয়ে গেছে। তো স্বাভাবিক কারণেই তারা মিলিতভাবে তাদের নেতাকে নির্বাচন করেছে। এই প্রসেসটার মধ্যে আইনগতভাবে আমি ত্রুটি আছে বলে আমি মনে করি না, কারণ যারা জিতে অ্যাসেম্বলির মধ্যে গেছেন তারা তাদের লিডারকে ঠিক করবে। চিফ মিনিস্টারের ক্ষেত্রে তাই হয়, লিডার অফ দ্য হাউস ইজ কল্ড বাই দ্য গভর্নর ফর টু ফর্ম দ্য গভর্নমেন্ট। চিফ মিনিস্টারের ব্যাপারে বা প্রাইম মিনিস্টারের ব্যাপারে দিল্লিতে এটা বলা আছে সংবিধান, মানে সংবিধানে বলা না থাকলেও মানে যে ওই হাউসের অ্যাসেম্বলিতে যার মেজরিটি আছে তাকে চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার হিসেবে বানানো হয়। তাহলে সেই নিয়মের ভিত্তিতে যদি যেতে হয়, হাউসে যে মেজরিটি যারা ঠিক করেছে, ধরো তিনটে পার্টি মিলে কোনো একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে তাদের লিডার ঠিক করলো অ্যাজ অপোজিশন লিডার, সেটাতে কিছু আইনগত ত্রুটি আছে বলে আমি মনে করি না, যদিও বা সংবিধান এখানে কোনো স্পেসিফিক কিছু বলছে না। বিষয়টা যে কে লিডার অফ অপোজিশন হবে সেটা অ্যাসেম্বলিতে যারা ইলেক্টেড হয়েছে তাদের মধ্যে থেকে হবে, তারা ঠিক করবে। এখানে পলিটিক্যাল পার্টি সাধারণত নমিনেট করলে সেটা অ্যাসেম্বলিতে ধরে নেওয়া হয় যে তাদের পার্টিতে যারা ইলেক্টেড হয়ে এসছেন তারা তাকে সমর্থন করছে। সেই জন্য ভারতবর্ষের যে প্রেসিডেন্স আছে, পার্টি যাকে নমিনেট করে দেয় তাকে হয়, কিন্তু এক্ষেত্রে সিচুয়েশনটা অন্য। এক্ষেত্রে পার্টি যাকে নমিনেট করেছে অ্যাজ অ্যান অপোজিশন লিডার, সরকার বানানোর জন্য ঝামেলা হয় আমি জানি, অপোজিশন লিডার বানানোর জন্য এরকম ঝামেলা ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম হচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হলো ভালো তৃণমূল আমার মনে হয়। তিনি চোখের সামনে যাকে লেনিন দেখেন তিনি তার হয়ে যান। ফর এক্সাম্পল, যেদিন তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখলেন সেদিন তিনি বুদ্ধবাবুর মধ্যে লেনিন দেখলেন, তিনি তখন বুদ্ধবাবুর ফলোয়ার হয়ে গেলেন। তারপরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যখন লেনিন দেখলেন তখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলোয়ার হয়ে গেলেন। এখন আমি জানি না তিনি বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে লেনিন দেখছেন কি দেখছেন, তবে সাধারণত ওনার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো উনি যার মধ্যে লেনিন দেখেন, যার মধ্যে উনি লেনিনকে দেখতে পান, উনি তারই ফলোয়ার হন। এইটা ওনার প্রেসিডেন্স আছে, ঋতব্রত বাবুর এইটা প্রেসিডেন্স আছে, এইটা আমরা দেখেছি। আমি তো সেই যখন থেকে এই মামলাটা করছি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে, তখন থেকেই শুনে যাচ্ছি যে ইডি যাচ্ছে আর যাচ্ছে, যাচ্ছে আর যাচ্ছে। এটা অস্বীকার করার জায়গা নেই যে চাকরি চুরির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠেছে, লিপস এন্ড বাউন্সের নাম উঠেছে, সুজয় কৃষ্ণ ভদ্ররও নাম উঠেছে। সেই মামলা আমরা করেছি, সেই মামলার রায়ের ভিত্তিতে তদন্ত হচ্ছে, কিন্তু তদন্তটা হয়েই যাচ্ছে, এটাই হলো আমাদের কাছে সমস্যা। তদন্তের ফলটা আমরা পাচ্ছি। ওনাকে এখন ডাকা হয়েছে, রাজ্য সরকার এখন বদলেছে, কোঅপারেশন হবে। যদি সঠিক তদন্তের দিকে যায়, আমার ব্যক্তিগত বিশ্বাস ওনার কনভিকশন হবে। সত্যি সত্যি কি অ্যারেস্ট হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়? অ্যারেস্ট হবে, কনভিকশন হবে, যদি সত্যিকারে সঠিকভাবে তদন্ত হয়। যদি সঠিকভাবে, আবারও শব্দটা আমি প্রয়োগ করলাম, সঠিকভাবে তদন্ত হয়, তাহলে এই মামলা থেকে ভাইপো বেরোতে পারবে না। শওকত মোল্লা, তার বাড়িতে সাত সকালবেলায় এনআইএ, ওই বোমবাদা লোকটার বাড়িতে শওকত মোল্লা, তো এনআইএ যাওয়া উচিত তো। এবং এটা তো প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও এটা তদন্ত করা, যদি নিজেই বলেছেন যে ও নাকি বোমবাদ, তো যে বোমবাদে তার বাড়িতে এনআইএ এতদিন যায়নি কেন, সেটাই তো আমার প্রশ্ন। উনি বোমবাদেন এটা তো কোনো বিরোধী দলের লোকজন বলেনি, বিরোধী দলের লোকজন ফেস করে। কিন্তু ওনার বাড়িতে প্রাক্তন
বহিষ্কৃত মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন উনি বোম বাঁধেন, তো তার বাড়িতে এখনো অব্দি এনআই নিয়ে যায়নি কেন? যাওয়াটাই তো উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, রাজ্য সরকার, পুরনো রাজ্য সরকার তারা বাধা দিত, এটাও ঘটনা। এনআইএ কে মারধর করতো, আপনার ইডি গেলে তাদেরকে ঝামেলা করতো, তাদের নামে ফলস কেস দিত, এই জিনিসগুলো আছে। এই যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যখন তদন্তের নির্দেশ দিয়েছিল, কি হ্যারাসমেন্ট করেছে ইডি সিবিআই। ইডি সিবিআই এর অফিসারদের নামে ফলস কেস করা হয়েছে, এটা ঘটনা। জেল থেকে একজন করেছিলেন, কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে তার হয়ে মামলা নিয়ে নিল। ইডিকে হাইকোর্টে আসতে হলো, এই মামলা আমরা করেছি, ইডিকে হাইকোর্টে আসতে হলো। হাইকোর্টে এসে ইডি সেই এফআইআর এর উপর স্টে নিল, সেই নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছে। এই দিনগুলোর কথা তো কেউ ভুলে যাবে না। একটা তদন্তকারী সংস্থা তদন্ত করছে, যাই করুক, আর জেলে ধরে নিয়ে যাক, যাই যাক, আপনি লড়াই করুন। জেলে চলে গেল মানেই তো কিছু হয়ে গেল, আপনি লড়ে বেরোন। কখন এই পথটাকে অবলম্বন করুন, যে নিজে জানে যে সে চোর, তবে ওটা করছে। দেখুন, প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্তর্জাতিক ইস্যুটা নিয়ে মন্তব্য করেছে, প্রথমত তিনি কারোর নাম বলেননি। দ্বিতীয় কথা, এই আন্তর্জাতিক ইস্যুটা নিয়ে কথা বলার জন্য আমার মনে হয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়া উচিত। নেশন ফার্স্ট। আন্তর্জাতিক স্তরে কি হবে কি হবে না সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিষয় নয়, রাজ্যের প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রীরও বিষয় নয়। তাই এটা নিয়ে ওনার মন্তব্য করাটা একেবারেই অনুচিত হয়েছে বলে আমি মনে করি, পুরোপুরি অনুচিত। এটা ওনার করাটা উচিত হয়। উনি এই দেশের, ভারতবর্ষ আপনাকে প্রতিষ্ঠা দিয়েছে, ভারতবর্ষ আপনাকে, ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ আপনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে। ভারতের স্বার্থে বিরোধী এমন কোনো কথা কারুর বলা উচিত নয় বলে আমি মনে করি। একটা রাজনৈতিক দলের ভিত্তি যদি হয় লোভের মানে নিরিখে যদি একটা রাজনৈতিক দল তৈরি হয়, তাহলে সেই রাজনৈতিক দলের এটাই মানে এটা পরিণাম এটাই হবে। কারণ আপনারা হয়তো সবাই জানেন তৃণমূল কংগ্রেস হয়েছিল কেন। হয়েছিল কারণ মমতা ব্যানার্জি প্রদেশ কংগ্রেস সভাপতি হতে চেয়েছিলেন, ওনাকে কংগ্রেস করেনি। পদের লোভের জন্যই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের জন্ম, কোনো নীতি নিয়ে না। কারণ তৃণমূল কংগ্রেসের নীতি ছিল একটাই, প্রথম দিন থেকেই লোভ, তারপরে সেই লোভের সঙ্গে যুক্ত হয়েছে দুর্নীতি। যার যেই দলের নীতি হচ্ছে লোভ আর দুর্নীতি, সেই রাজনৈতিক দলের এই মানে মাফ করবেন, রাজনৈতিক দল না, সেই গোষ্ঠীর এই পরিণতি হবে। দেখুন, প্রথমত বলছি, এইটা যেহেতু কোনো রাজনৈতিক দল না, যেহেতু কোনো নীতি নেই, আদর্শ নেই, কোনো ডিসিপ্লিন নেই, যারা যারা আজকে নিজেদের বলছে আমরা ভালো তৃণমূল, আমরা নব্য তৃণমূল, সব কজনই হলো দুর্নীতিগ্রস্ত। চন্দ্রনাথ সিং বলুন, কি আপনি ঋতব্রত বলুন, বা যারা যারা বলছে সাবিনা সবাই, ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন, এদের সবার নামেই অভিযোগ আছে। আমরা সবাই জানি সুজাপুরে কি ঘটনা ঘটেছিল, ঠিক আছে, সেখানকার আহ, বিধায়ক ছিলেন সাবিনা ইয়াসমিন, ঠিক আছে। তাই এরা সবাই দুর্নীতিগ্রস্ত, ভালো মন্দ তৃণমূলের না, একটা দল যাদের নীতি হচ্ছে লোভ আর দুর্নীতি। আজকে একটা গোষ্ঠী চালাচ্ছে, পরের দিন অন্য গোষ্ঠী হাইজ্যাকের মামলা যে কেউ করতে পারে, কিন্তু এটা কোনো রাজনৈতিক দল না, তাই এটা নিয়ে মাথা ব্যথারই কোনো কারণ নেই। আর এইটা এতদিনে বাংলার মানুষ এটা বুঝে গেছে যে এই 15 বছর তারা যে মিসলিড হয়েছিল সেটা তারা স্বীকার করেছে। আর যেই বিরোধী 80টা থাকুক 60টা থাকুক, ওই খাতায় কলমেই থাকবে। এদের আর মানুষ ভোট আর দেবে না। আজকের দিনেও যদি ভোট হয়, তৃণমূল কংগ্রেসে নব্য বলুন কি আদি বলুন, কেউই কোনো ভোট পাবে না। দেখুন, কোর্টে কেউ যেতেই পারে, আপনি কোর্টে যাওয়ার থেকে কারোর সাংবিধানিক অধিকার আছে কোর্টে যাওয়ার জন্য। এই বিষয়ে যে আইন, সেটা মহারাষ্ট্রের শিবসেনার মামলায় সুপ্রিম কোর্ট অলরেডি আইন নির্ধারণ করে দিয়েছে। নতুন করে নির্ধারণের কিছু নেই, আইনে কোর্টে যে যাওয়ার ইচ্ছা যেতেই পারে। কে নব্য তৃণমূল, কাকে ঋতব্রতকে পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে না সন্দীপনকে করা হয়েছে, কি হয়েছে সেটা একটা ওদের প্রাইভেট লিমিটেড কোম্পানির অভ্যন্তরীণ বিষয়। বাংলার মানুষ, ভারতবর্ষের লোক এটা নিয়ে বিন্দুমাত্র চিন্তিতই না।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চাকরি চুরি, সেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি, সেই কারণে কিন্তু ইডি 15ই জুন হাজিরা দিতে বলেছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিআইডি তারাও কিন্তু এই সই জাল কাণ্ড, সেখানেও কিন্তু বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছে। দেখুন, বাড়িতে গিয়ে কিছু লাভ হবে না। আমরা এর আগেও দেখেছি, ইডি অনেকবার ডেকেছে, এখন সিআইডি ডাকছে। প্রশ্ন একটাই, অনেক ডাকাডাকি হয়েছে, প্রমাণ একদম জল আছে যে এই নিয়োগ দুর্নীতি, বালি দুর্নীতি, কয়লা দুর্নীতির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত। আর যদি সত্যি যুক্ত থাকে, ওনারা যদি মনে করে ডেকে ডেকে কিছু লাভ হবে না, জেলে পুরুন, টাকাগুলো উদ্ধার করুন। লিপস এন্ড বাউন্সের নামটাও তো বারংবার উঠছে, সুজয় কৃষ্ণ ভদ্র এই এখন নামটাও সুজয় বারংবার কৃষ্ণ উঠছে। ভদ্র কেন বাইরে? এখনো সুজয় কৃষ্ণর ভদ্রর ভয়েস স্যাম্পল বেসিসে কেন কোনো তদন্ত এগোচ্ছে না? প্রশ্ন সেটাই। আর ডাকাডাকি করে লাভ নেই, এবার ব্যবস্থা নেওয়ার সময় এসে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 15ই জুন, যেমনটা আমরা দেখতে পেয়েছি, সিআইডি কিন্তু তাকে ডেকেছিল, তিনি কিন্তু যাননি, অসুস্থতার বাহানা দেখিয়েছেন বা অসুস্থ তিনি সেটা বলেছেন, 15 দিন সময় দিয়েছেন। 15ই জুন কি সত্যি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেবেন? হাজিরা দেবেন কি দেবেন না সেটা ওনার বিষয়। যদি হাজিরা না দেয়, আমার মনে হয় এডিট করা ব্যবস্থা নেওয়া উচিত। একের পর এক তৃণমূল নেতৃত্ব, আজকেই যেমনটা আমরা সোশ্যাল মিডিয়ার সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি, স্নেহাশিস চক্রবর্তী, প্রাক্তন পরিবহন মন্ত্রী, তিনি কিন্তু রিজাইন করলেন, তৃণমূল দলটা ছেড়ে দিলেন। তিনি বলছেন আমি রাজনীতি করবো না। দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, এই যারা যারা এখন সরে আসছে, তারা কি দুদিন আগে বা 6 মাস আগে জানতো না এই দলটা দুর্নীতিগ্রস্ত? তাই এখন কে নিজেকে দুর্নীতির পাক থেকে সরিয়ে আনুক কি না আনুক, এখানে প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত। জেলে যাওয়ার ভয়, কেউ অন্য দলে ঢুকছে, কেউ বড় বড় কথা বলছে, যারা স্পোক্স পার্সন তারা এখন বড় বড় সাধু হয়ে গেছে, আর কেউ রাজনীতি ছেড়ে দিচ্ছে। কিন্তু একটা দুর্নীতিগ্রস্ত লোককেও ছাড়া হবে না, এবং যাতে ছাড়া না হয়, যদি সরকার কোনো ব্যবস্থা না হয়, আমরা মামলা করে এদের ছাড়বো। কে মেয়র পদ থেকে ইস্তফা দিচ্ছে না দিচ্ছে সেটা তার ব্যক্তিগত বিষয়। আবারও বললাম, দুর্নীতিগ্রস্ত সবাই এখন যে যার পিঠ বাঁচানোর জন্য যা করণীয় ভাবছে করছে। আর ঋতব্রত, দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে একটা জিনিসের জন্যই সারা ভারতবাসী তাকে মনে রাখবে, সেটা হলো যে উনি একমাত্র যিনি দুটো রাজনৈতিক দল থেকে বহিষ্কৃত হয়েছে। যে এই নজির ভারতবর্ষে কারো কোনো রাজনীতিবিদের আছে বলে আমার মনে হয় না। শেষ একটাই প্রশ্ন, সেটা হচ্ছে শওকত মোল্লা, তার দুর্গপ্রাসাদ বাড়ি আমরা সোশ্যাল মিডিয়ার সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি এখন। তাছাড়াও তার বাড়িতে এনআইএ আজকে 7 সকালবেলায় উপস্থিত, ছেলের হাত ধরে এনআইএ ঘরে প্রবেশ করছে, কি বলবো? এটা অনেক আগে হওয়া উচিত ছিল। প্রথমত তো এই প্রশ্ন নেওয়া উচিত যে শওকত মোল্লার ব্যবসা কি, সত্যি কি উনি মাছ চুরির সঙ্গে যুক্ত কিনা, আর যদি কিসের ব্যবসায় যেরকম প্রাসাদ তৈরি করেছে, এবং এই নিয়ে তদন্ত হওয়া উচিত। কারণ এটা অন রেকর্ড, কারণ তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন ওনার কাজ হচ্ছে বোম্বাই। বলার পরেও তাকেও তো আরেকবার টিকিট দেওয়া হয়েছে। কারণ ওনার দলটাতে সবাই শওকত মোল্লা, কেউ সামনাসামনি শওকত মোল্লা, কেউ পেছনে পেছনে শওকত